মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Smoking and alcohol consumption is injurious to health. নমস্কার, আমি সৌরভ আর তোমরা শুনছো তোমাদের প্রিয় চ্যানেল 38 বিচউড স্ট্রিট। শ্রোতা বন্ধুরা, গল্পে যাওয়ার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন গল্প শুনছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী গল্পের আপডেট সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে। সাথে গল্পটি ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমাদের একটা লাইক আর কমেন্ট আমাদের পরবর্তী গল্প বানাতে অনেকটা মোটিভেট করে। তো আর দেরি না করে সরাসরি চলে যাই গল্পে। আজ তোমরা শুনবে প্রখ্যাত লেখক আকাশ গুহর কলমে এক হাড়হীন করা ভয়ের গল্প, চাঁদমারির বিল। আজকের গল্প পাঠে গল্পের সূত্রধর আমি সৌরভ। অন্যান্য চরিত্রে রাজ, দিব্যেন্দু, বর্ণালী, রূপঙ্কর, কৃষ্ণকলি, পার্থ, ঝিনুক, পূজা, মৌমিতা, দিগন্ত ও দুর্বা। শুরু হচ্ছে আজকের বিশেষ নিবেদন, চাঁদমারির বিল। রোজ বিকেলে রেল লাইনের ধারে বড় মাঠটায় খেলতে যাওয়াটা একটা অভ্যাস হয়ে দাঁড়িয়েছে নির্মলের। স্কুলে এখন গরমের ছুটি, পড়াশোনার পিছুটান নেই বললেই চলে। তার ওপর হাতে 1 মাসের মতো অঢেল সময়, তাই গাঁয়ের অন্যান্য সমবয়সী ছেলেদের সাথে এই মাঠটায় চলে আসে খেলতে। বিশাল বড় মাঠ, তার মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে চলে গিয়েছে রেল লাইন। স্টেশন অনেক দূরে, মফস্বল শহর তত অধিক দূরে। সবুজ কোলাহলহীন এক টুকরো মেঠো গ্রাম্য পরিবেশ। কাঁচা মাটির বাড়ি, মাটির রাস্তা, এখনো চলে গরুর গাড়ি। বিদ্যুৎ আসেনি এখনো সেভাবে। 2-1 বড়লোকের বাড়িতে বৈদ্যুতিক বাতি জ্বলে। বাকি হয় সৌরবিদ্যুৎ, নয় হ্যারিকেন হাত পাখাই ভরসা। গ্রাম থেকে খানিক দূরে বয়ে গিয়েছে নদী। ওপারের গ্রামে যেতে হলে পারাপারের ব্যবস্থা নৌকো। শহুরে আধুনিকতা এখনো ছুঁতে পারেনি এই গ্রামটাকে। গ্রামের নামটিও ভারী সুন্দর, জোড়া দিঘি। উত্তর দক্ষিণে 2খানি দিঘি গ্রামের সীমানা নির্দেশ করছে, তাই এমন নাম। দিঘি দুটি ছাড়াও এই গ্রামের একেবারে শেষ প্রান্তে জনমানবহীন জঙ্গলে জায়গায় রয়েছে একটি বড় সড়ো বিল। স্থানীয় লোকেরা চাঁদমারির বিল বলে ডাকে। বিলের নাম এমন হলো কেন তা গ্রামের বাচ্চা বুড়োগুলো কেউই জানে না, তবে তার অনেক দুর্নাম। এই গ্রামে কান পাতলে অনেক রকম অলৌকিক গল্প শোনা যায় সেই বিলের নামে। গ্রামের মাঝে চণ্ডী মণ্ডপে যে পাগল ভিখারিটা সারা দিন বসে থাকে, সে মাঝে মাঝে বিড়বিড় করে নিজের মনেই বলে, চাঁদমারির বিলে যেও না, চাঁদমারির বিলে যেও না গো, টেনে নিয়ে যাবে, হ্যাঁ টেনে নিয়ে যাবে, আর কখনো বাপ মায়ের মুখ দেখতে পারবা নাই, অন্ধকারে ডুবে যাবা, পাতালে চলে যাবা। এইসব মাথামুন্ডুহীন কথা শুনে যদি পাড়ার ফক্কর ছেলেপেলেরা কখনো তাকে জিজ্ঞেস করে যে কেন যেতে বারণ করছে সে, বা কে টেনে নিয়ে যাবে, তখন সে মুখে একটা অদ্ভুত হাসি ফুটিয়ে বলে, ওখানে যে থাকে সে মানুষ না, হ্যাঁ মানুষের চেয়ে খারাপ, মানুষের চেয়ে শক্তিশালী। এরপরে কোনো কথা জিজ্ঞেস করলে সে দাঁত মুখ খিঁচিয়ে মারতে আসে। কিন্তু দিনে দুপুরেও এই কথাগুলো শুনলে কেমন যেন গায়ে কাঁটা তুলে দেয়। চাঁদমারির বিল জোড়াদিঘির মানুষের কাছে একটা বিরাট বড় রহস্য। সেই রহস্য কেউ নিজে থেকে উদ্ঘাটন করতে যায় না কখনো। নির্মলের বাবা এবং মা দুজনেই শহরে কাজ করে। রোজ সকাল হলে বেরিয়ে যায় 2টো অন্নের সন্ধানে। ওর বাবা পাটকলে কাজ করে, আর মা শহরে বড় লোকেদের বাড়িতে বাড়িতে ঠিকে ঝিয়ের কাজ করে। নির্মলরা 2 ভাই।
বড়টির নাম অমল। এবছর উচ্চ মাধ্যমিক দেবে। নির্মলের সবে ক্লাস 8। পাশের গ্রাম হাঁসডাঙ্গা হাই স্কুলে 2 ভাই পড়ে। এমনিতে 2 ভাইয়ের মধ্যে খুব মিল, কোনো ঝগড়া অশান্তি নেই, মারামারি কাটাকাটি করে না। বরং অমল ওর ভাইকে খুবই ভালোবাসে। বাবা মা কেউই সারা দিন ঘরে থাকে না। অমল ভাইকে আগলে রাখে অভিভাবকের মতো। বাবা এবং মায়ের যৌথ দায়িত্ব পালন করে ওইটুকু ছেলেটা। রান্না করে, বাসন মাজে, জামা কাপড় ধোয়ে, ভাইকে খাইয়ে দাইয়ে নিজে খেয়ে দুজনে স্কুলে যায়। বাবা মা দুজনেই খুব সকালে বেরিয়ে যায়, সুতরাং ঘরের সব কাজ ওকেই সামলাতে হয়। তবে অমল একটু অন্যরকম, নিজের মধ্যেই থাকে সারাদিন। সমবয়সীদের সাথে তেমন মেশে না, বন্ধু প্রায় নেই বললেই চলে। একটু অন্যরকম লোকজন, যেমন বাজিকর, বেদে, তান্ত্রিক, সন্ন্যাসী, এদের সাথে ওর বেশ জমে। কোথায় কোন মেলায় দূর দূরান্ত থেকে সাধু এসেছে, কিংবা গ্রামে কোনো জাদুকর এসে খেলা দেখাচ্ছে, এসব নিয়ে ওর প্রবল আগ্রহ। উদ্ভট সব জায়গায় চুপচাপ গিয়ে বসে থাকে, কি যেন দেখে চুপ করে, প্রকৃতির সাথে যেন কথা বলে। খেলাধুলোয় কোনো আগ্রহ নেই। নির্মল রোজ খেলতে যাওয়ার সময় ওকে টানে। এই দাদা চল না, ঘন্টুদের সাথে আজকে জেলে পাড়ায় ম্যাচ খেলতে যাব। কিংবা এই দাদা চল না, বড় দিঘিতে গিয়ে মাছ ধরে আসি, ভালো বৃষ্টি হচ্ছে সকাল থেকে, অনেক মাছ উঠবে, চারা বানিয়েছি নিজের হাতে, চল, ঘরে বসে কি আর করবি আজকের দিনে। অমল যায় না। প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে দেয় ভাইকে। বেশিরভাগ সময়ই বলে, না না তুই যা, আমি গেলে ঘর দেখবে কে? তাছাড়া রান্না বান্না করতে হবে না, দৌড়ঝাঁপ করে এসে খাবি কি দুটো ভাত না চটালে? হ্যাঁ। নির্মল আর বেশি জোরাজুরি করে না। সে জানে তার দাদা মানুষটা নিজের মধ্যে থাকতেই ভালোবাসে, তাকে বেশি ঘাঁটাতে প্রয়োজন বোধ করে না নির্মল। আবার এটাও ভাবে, সত্যিই তো, দাদা চলে গেলে রান্না কে করবে? মাটির ঘরের মেঝে কে নিকোবে? বাড়ির বাইরে গোয়ালে যে রুগ্ন হাড় জিরজিরে গরুটা রয়েছে, তার মুখে দুটো দানা পানি কে তুলে দেবে? মাঝে মাঝে দাদার উপর ভীষণ করুণা হয় নির্মলের। নির্মল মনে মনে রোজ প্রতিজ্ঞা করে, বড় হয়ে অনেক পয়সা কামাবে সে, দাদার সব ঋণ শোধ করবে, দাদাকে একটা ভালো জীবন উপহার দেবে। এমনই বেশ সব নিজের মতো করে চলছিল। একদিন বিকেলে নির্মল ফুটবল খেলতে যাবে বলে ঘর থেকে সবে বেরোচ্ছে, অমনি অমল হঠাৎ ওর পথ আটকে দাঁড়ালো। দাঁড়া, আজ তোর মাঠে যাওয়া চলবে না। নির্মল ভ্রু কুঁচকে তাকায় ওর দিকে। দাদাকে কখনো এমনভাবে বারণ করতে শোনেনি। কাচুমাচু হয়ে বলে, কেন রে দাদা, তুই তো কোনোদিন বারণ করিস না, আজকে কি হলো? আজ আমার কেন জানি না কিছু ঠিক লাগছে না। তোকে আমি অত সব বলতে পারবো না। বাইরে মেঘ করেছে দেখ, আজকে থেকে যা ঘরে, যাস নে। লক্ষ্মী ভাই, আমার কথাটা শোন। দাওয়ায় দাঁড়িয়ে থাকা দাদার ঘাড়ের উপর দিয়ে উঁকি ঝুঁকি মেরে আকাশটা দেখে নেয় নির্মল। তারপর মনে মনে ভীষণ পুলকিত হয়ে বলে, আরে তাই তো, বৃষ্টি আসছে, বৃষ্টিতেই তো ফুটবল খেলার মজা। তুই শর্ত, তুই নিজেও যাবি না, আমাকেও যেতে দিবি না। অমল এবার মিনতির সুরে বলে, ভাই জেদাজেদি করিস না, বারণ করছি, যাস নে আজ। মন কেমন যেন কু ডাকছে। একদিন বাইরে না গেলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে বলতো? নির্মল হেসে উড়িয়ে দেয় এসব কথা, হাত নেড়ে বলে, আরে আমি ঠিক সময় ফিরে আসব, তুই অত চিন্তা করিস না। এখন সত্যি দেরি হয়ে যাচ্ছে, ভোলা, ঘন্টু, পলাশ ওরা ডাকতে চলে এলো বলে। সর দাদা সর। নির্মল ওর দাদাকে সরিয়ে একরকম জোর জবরদস্তি করে বেরিয়ে যায় ঘর থেকে। অমল নরম প্রকৃতির ছেলে, কারোর উপর জোর খাটানো তার ধাতে নেই, ভাইয়ের উপরও খাটাতে পারে না। তাই ছুটে বেরিয়ে যাওয়া ভাইকে উদ্দেশ্য করে দাওয়ায় বাঁশের খুঁটি ধরে দাঁড়িয়ে চিৎকার করে বলতে থাকে, তাড়াতাড়ি ফিরে আসবি আধার নামার আগে, দেরি করিস না যেন। উপরে তাকিয়ে অমল আম নারকেলের শাখা প্রশাখার ফাঁক দিয়ে এক চিলতে আকাশ দেখে নেয়। জমাট বেঁধে আসা ঘন কালো মেঘ দৈত্যের মতো চোখ রাঙাচ্ছে, যেন এখনই রাত নেমে এসেছে।
রেল লাইনের ধারের বড় মাঠে যখন নির্মলদের দলটা এসে পৌঁছল, ঠিক তখনই চারিদিকে উথাল পাথাল হাওয়া শুরু হলো। খানিকক্ষণের মধ্যেই নামলো ঝমঝম করে বৃষ্টি। নির্মলদের সে কি আনন্দ! বৃষ্টিতে ভিজে কাদা মাঠে ধূপধাপ আছড়ে পড়ে ফুটবল খেলার মজা কে না জানে। খেলা শেষ হলে ওদের সবার চেহারাটা হলো একদম ভূতের মতো। জামা কাপড় ছিঁড়ে টিঁড়ে গিয়েছে কারোর, সর্বাঙ্গে কাদা। ততক্ষণে বৃষ্টিটা থেমেছে, তবে আকাশে আরেক খণ্ড কালো মেঘ আবার চোখ রাঙাচ্ছে একটু একটু করে। ওই অবস্থাতেই বাড়ি ফিরে আসছিল নির্মল। পাশ থেকে হারুন এসে কাঁধে হাত রাখল। কি রে নিরু, এই অবস্থায় বাড়ি ফিরবি এমন ভূত হয়ে? তোর মা তো তোকে পুকুরে ছুঁড়ে ফেলে দেবে। চাঁদমারির বিলে চান করে আসি, পিঠে মারটা একটু কম পড়বে। নির্মল ওর দিকে তাকায়। চান্দমারির বিলে? ওখানে নির্মলের বাবা মা এমনকি দাদাও যেতে বারণ করেছে। শুধু নির্মল নয়, এ গ্রামের সকল বাচ্চাদেরই ওদিকে যাওয়া বারণ। বড়রাও এড়িয়ে চলে ওই জায়গাটাকে। নির্মল একটু দোনামোনা করে জিজ্ঞেস করে, কিন্তু বৃষ্টি আসছে তো, ফিরতে দেরি হলে দাদা বকবে, মা বাবাও ফিরে আসবে একটু পরে। কোনই দিয়ে একটা ঠেলা মারে হারুন। আরে ধুর, চলই না, তাড়াতাড়ি ফিরে আসবো। বাড়িতে বলবি আমাদের একজনের পায়ে চোট লেগেছিল, তাই তাকে বাড়িতে দিতে গেছিলি। ব্যাস, এটা শুনলে কেউ কিচ্ছু বলবে না। নির্মল তবুও সিদ্ধান্ত নিতে পারে না। আমতা আমতা করে বলে, কিন্তু চান্দমারির বিলে যেতে আমাকে দাদা বারণ করেছে অনেকবার, মাও বারণ করেছে। বলে ওই বিলটা নাকি ভালো না, ওখানে নাকি কে থাকে, কে যেন একটা নাম তার। মাথা চুলকে সেটা ভাবার চেষ্টা করে নির্মল। অমল একদিন তাকে বলেছিল, দাদা কতই না তাকে আবল তাবল বলতে থাকে সারাদিন, সব কথা খুব বেশি গুরুত্ব দেয় না সে। বিরক্ত হয় হারুন। ধুর, চল তো, কথা বাড়াস বেশি। এই পলাশ, ঘন্টু, চল। হারুন টান দেয় ওর হাতটা ধরে। ওদের দলের আরও কিছু ছেলেকে ওদের সাথে জুটে যেতে দেখে নির্মল একটু নিশ্চিন্ত হয়। এই চাঁদমারির বিল জায়গাটা এই মাঠ ছাড়িয়েও অনেকটা দূর, হেঁটে যেতে বেশ খানিকটা সময় লাগে। কেমন একটা গা ছমছমে যেন জায়গাটা। বিলের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে বড় বড় ঝোপ আর বাঁশবাগান। দু তিনটে ঘাট আছে বিলটার চারিদিকে, তবে সবই ভাঙাচোরা। বহুকাল আগে এই বিলে হয়তো মানুষ দৈনন্দিন জলের চাহিদা মেটাতে আসত, এখন আর আসে না। টলটলে পরিষ্কার জল ছিল একসময়, লম্বা চড়ায় বিশাল তার বিস্তার। এখন হোজে মজে গেছে, সবুজ ঘোলাটে জল। শ্যাওলা আগাছায় ভরে গেছে বিলের তলাটা। জলের উপরটা দেখলেই বোঝা যায়। ঝোপ জঙ্গল পেরিয়ে নির্মলদের দলটা বিলের একটা ভাঙা ঘাটে নেমে আসে। বিলে নেমে বন্ধুদের সঙ্গে জলে ঝাঁপাঝাঁপি হুটোপুটি করতে করতে নির্মল বেমালুম ভুলেই গেল বাড়ির কথা। এদিকে বৃষ্টিও শুরু হলো হঠাৎ করেই। এরই মধ্যে ওরা ডুব সাঁতার দিচ্ছে, কখনো চিত সাঁতার দিচ্ছে, একে অন্যের ঘাড়ে উঠে আবার জলে লাফ দিয়ে পড়ছে। সে এক অনাবিল আনন্দ। বিলের ওইটুকু অংশ ওদের দখলে, কেউ বিরক্ত করার নেই। কিন্তু সেই অতল বিরাট বড় বিলের তলদেশে ঘাপটি মেরে থাকা এক অলৌকিক অস্তিত্ব ভীষণ বিরক্ত হয়েছে। তার বাসস্থানে মানুষের এমন অযাচিত আনাগোনায় সেই কালো অন্ধকার ক্রোধে ফুঁসতে শুরু করেছে। তার করাল মুখ হাঁ করে অপেক্ষা করছে একটা মোক্ষম শিকারে। মাথার ওপরে কালো মেঘলা আকাশ, বৃষ্টি পড়ছে ঝমঝম করে। সাঁতার কাটতে কাটতে নির্মল এত আনমনা হয়ে গেল যে কখনো সাঁতরে বিলের অন্য কিনারে চলে এসেছে তা নিজেই টের পেল না। সেই অবিরাম ঝরে পড়া জলের টুপটাপ শব্দে বুঁদ হয়ে সে যে কখন প্রকৃতির সাথে মিশে গেছে কে জানে। বড় ভালো লাগছিল নির্মলের। বন্ধুবান্ধবের দল থেকে যে অনেকক্ষণ আগে সে ছুটে গিয়েছে সেটা বুঝতে বেশ খানিকটা সময় লেগে গেল। হুঁশ ফিরতেই বুঝল ওর আশপাশটা পুরো বদলে গেছে।
হারুন, ঘন্টু, পলাশ, ভোলা কাউকেই ওর ত্রিসীমানায় দেখতে পেল না। চারিদিকে অসহায়ের মতো তাকালো নির্মল। এ তো বিলের অন্য দিকটা, এদিক দিয়ে তো ওরা আসেনি। এদিকে সন্ধে নামছে দ্রুত, বৃষ্টির তোড় বেড়েই চলেছে, চারদিক যেন ঝাপসা হয়ে এসেছে। এতক্ষণ ধরে চলা বৃষ্টিতে বিলের জলটা ফুঁসে ফুঁসে উঠছে যেন, চারদিক ভালো করে কিছু দেখা যায় না। কোন দিকে গেল ওরা? নির্মলের এবার দাদার কথা মনে পড়ল। কেন জানি ওর মনে হতে লাগলো এখন কিছু একটা হবে, ভীষণ খারাপ কিছু একটা। এই কারণেই হয়তো দাদা বারণ করেছিল আজ বেরোতে। এসে যখন এপারে পড়েছে তখন আবার সাঁতরে ওদিকে ফিরে গিয়ে লাভ নেই। এইদিকেই বোধহয় একটা ঘাট দেখা যাচ্ছে, এইটাতে উঠেই ও এক দৌড়ে বাড়ির দিকে যাবে। তাড়াতাড়ি সাঁতরে সেদিকে এগোতে থাকে নির্মল। হ্যাঁ ঠিকই তো, ঘাটই তো, সিঁড়ি দেখা যাচ্ছে। আরো তাড়াতাড়ি হাত পা ছুঁড়ে নির্মল। কেউ কি দাঁড়িয়ে সেখানে? হ্যাঁ ওই তো একজন মহিলা, না না একটা মেয়ে। আরেকটু কাছে এসে বুঝতে পারে মেয়েটি ঘাটের উপর দাঁড়িয়ে মুখের উপর হাত রেখে কি যেন করছে। সাঁতরে প্রায় সামনে চলে আসে নির্মল। মেয়েটি ইনিয়ে বিনিয়ে কাঁদছে, চারপাশে কেউ কোথাও নেই। একটা মেয়ে এমন দাঁড়িয়ে একা একা কাঁদছে কেন? সাঁতরে একেবারে ঘাটের ভাঙা পৈঠার কাছে চলে আসে নির্মল। একেবারে সাধারণ বেশভূষা মেয়েটার, একটা ডুরে শাড়ি কোনো রকমে কোমরে পেঁচিয়ে পড়া, চুল খোলা, বৃষ্টির সাথে ভিজে সাপের লেজের মতো গায়ের সাথে আটকে আছে। দেখে গায়েরই কারোর বাড়ির ঝি বা বউ মনে হল। নির্মল জিজ্ঞেস করে, কে গো তুমি? কি হয়েছে, কাঁদছো কেন? প্রশ্ন শুনে মেয়েটি কান্না থামিয়ে মুখ তুলে তাকায় ওর দিকে। খানিকক্ষণ ফ্যালফ্যাল করে চেয়ে থাকে নির্মলের দিকে। নির্মল কখনো দেখেনি এই মেয়েটিকে গ্রামে। মেয়েটি পাল্টা প্রশ্ন করে, কে গা তুমি? আমি ওই দূরে থাকি, এখানে চান করতে এসেছিলাম। আঙুল দিয়ে ওদের ঘরের দিকটা দেখায় নির্মল। তা তুমি কাঁদছো কেন? মেয়েটি আবার সুর করে কেঁদে ওঠে। কাঁদতে কাঁদতেই বলে, আর বলো না, আমি এই সামনেই চক্রবর্তীদের বাড়িতে কাজ করি। এখানে বসে ওদের এঁটো বাসনগুলো মাজতেছিলাম, হাত থেকে একটা রূপোর চামচ জলে পড়ে তলিয়ে গেল। ও বাড়ির লোকেরা জানলে আমার মাইরে ফেলবে। আমি এখন কি যে করি। নির্মল জানে চক্রবর্তীরা এ গ্রামের অবস্থা সম্পন্ন লোক, অঘোষিত জমিদার বলা চলে। এ গ্রামে প্রথম পাকা দোতলা বাড়ি তাদেরই ছিল এবং আজও তাদেরই আছে। ও বাড়িতে 10-20টা কাজের লোক। এত বড় জমিদার হলেও চক্রবর্তীদের বাড়ির লোকের ব্যবহার যে অত্যাচারী জমিদারদের মতোই, সেটা নির্মল এবং গ্রামের বাকিরা মোটামুটি জানে। চাকর বাকরগুলোকে ঠিকমতো খেতে দেয় না, এমন গল্পও সে শুনেছে। পাড়া গাঁয়ের কানাঘুষো আর কি। নির্মলের মনে মায়া হলো। সে বলল, আহা গো, কোথায় তলিয়ে গেছে? এইখানে? মেয়েটি ঘাড় নাড়ে, তারপর আবার দুহাতে মুখ ঢেকে কাঁদতে থাকে। নির্মল তাকে আশ্বস্ত করার চেষ্টা করে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি খুঁজে। এখানে পায়ে মাটি ঠেকছে, অসুবিধা হবে না, তুমি কেঁদো না, আর আমি দেখছি। তুমি ছাইরে দাও, পরের ছেলে কি দরকার, কিছু একটা হয়ে গেলে। আরে তুমি দেখোই না, আমি অনেকক্ষণ জলের তলায় দম বন্ধ করে রাখতে পারি। আমি এক্ষুনি খুঁজে দিচ্ছি, দাঁড়াও। সহজ সরল কিশোর মন, সে জানতেও পারল না কোন ফাঁদে সে পা দিতে চলেছে। এখন তাকে বাড়ি ফিরতে হবে তার দাদার কাছে, সে বেমালুম ভুলে গেল। সে ভুলে গেল এই বিলের আশেপাশে কোনো মানুষ আসে না, বাসন মাজা তো দূরস্থ, জল নিতেও আসে না। একবারও সন্দেহ হলো না নির্মলের। নির্মল জলের ভেতরে ডুব দিল। একই সন্ধ্যের অন্ধকার, তার উপর আবার এই মুষলধারে বৃষ্টি। ঘোলা জলের তলায় কিছু দেখাই গেল না, কিছু হাতেও ঠেকল না।
আন্দাজে দম চেপে রেখে বেশ খানিকটা কাদা ঘেঁটে জলের উপরে মাথা তুলল নির্মল। বড় বড় শ্বাস নিল। উমা, কোথায় সেই মেয়েটা? ঘাটটা তো ফাঁকা, ওটা বাসন কেবল এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। কোথায় গেল সে? নির্মল চারিদিকে তাকালো। এটুকু সময়ের মধ্যে ঘাট থেকে উঠে কোথায় লুকিয়ে পড়বে সে? আর কেনই বা? আধো অন্ধকারে নির্জন ঘাটে শুধু বৃষ্টি ঝুপঝুপ করে ঝরে পড়ছে, আর বাসনগুলোতে টুংটাং শব্দ হচ্ছে। চারিদিকে এতটাই নিস্তব্ধতা। এবার নির্মলের ভয় হলো। হঠাৎ করে ভয় অনুভূতিটা ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে চাইল। ওর মন কেবল বলতে লাগলো, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। তাড়াতাড়ি ঘাটে উঠে বাড়ি ফেরার পথ ধরতে হবে। ভাবা মাত্র যেই ঘাটে ওঠার জন্য ও এক পা বাড়িয়েছে, সেই মুহূর্তে ওর মনে হলো পায়ে যেন সপ করে কিছু একটা এসে লাগলো, এবং সেটা সঙ্গে সঙ্গে পায়ে জড়িয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই অন্য পায়েও সেটা জড়িয়ে গেল। নির্মল অনুভব করল বিলের জলটা যেন আগের চেয়ে কয়েক গুণ বেশি ঠান্ডা হয়ে গেল হঠাৎ করেই। যেন কেউ এক চাঙড় বরফ ফেলে দিয়েছে জলের মধ্যে। পায়ে একটা অসহ্য যন্ত্রণা অনুভব করল নির্মল। ভয়ে এবার নির্মল হাত পা ছুঁড়তে চাইল প্রাণপণে। এগোতে পারছে না সে। শক্ত দড়ির মতো কিছু দিয়ে যেন ওর পা দুটো আটকে রেখেছে কেউ জলের নিচ থেকে। ও এবার দুই হাতেও সেই অদৃশ্য চাপটা অনুভব করল, এবং হাত দুটোকেও মুহূর্ত মধ্যে বেঁধে ফেলল সেই দড়ির মতো জিনিসটা। নির্মল ভয়ে আধখানা হয়ে গেল। পেছন ঘুরে তাকালো একবার। দড়ি নয়, কালো সুতোর মতো সরু সরু কোনো জিনিস বিলের জলে ভেসে উঠছে একটা দুটো করে। চুল। এগুলো এগুলো চুল। কোনো মেয়ে মানুষের বিশাল লম্বা জাহাজের কাছির মতো শক্ত মোটা চুলের বেনি। বিলের জলে অসংখ্য সাপের মতো কিলবিল করছে চুলের গোছা। সেগুলিতে যেন প্রাণ সঞ্চার হয়েছে। এই চুলের গোছাতেই নির্মলের হাত পা বাঁধা পড়েছে। কি অসহ্যতার চাপ! নির্মল এবার তীব্র আতঙ্কে মরিয়া হয়ে একটা আকাশ ফাটানো চিৎকার করে উঠতে চাইল, কিন্তু আর এক গোছা চুল কেউ ওর মুখে নিক্ষেপ করলো সজোরে জলের তলা থেকে, এবং সেটা পেঁচিয়ে ওর মুখ নাক বন্ধ হয়ে গেল। নির্মলের দম বন্ধ হয়ে আসলো। জলের ভেতরে এই অদৃশ্য শক্তির সাথে ধস্তাধস্তিতে ও নিস্তেজ হয়ে পড়ল। সেই অদৃশ্য শক্তি তাকে জলের নিচে টানছে, নিয়ে যেতে চাইছে জলের তলায় অতল অন্ধকারে। তলিয়ে যাবার ঠিক আগের মুহূর্তে নির্মল দেখল ওর চারপাশে জলে ভেসে উঠেছে কতগুলো নরকঙ্কাল। তাদের দেহে কাদা মাখানো শ্যাওলা ধরে গেছে। সারা গায়ে হেঁটে বেড়াচ্ছে কিলবিলে শামুক। নির্মল হাত পা ছাড়ানোর একটা শেষ চেষ্টা করে, কিন্তু তা ব্যর্থ হয়। ক্রমে তলিয়ে যায় বিলের জলের ভেতরে। জলের তলাটায় কেমন যেন আলোকিত হয়ে উঠছে সবুজ ঘোলাটে একটা আলো। বিলের পেটের ভেতর থেকে যে চুলের মতো শত শত দড়ির গোছা তাকে জলের তলায় টানছে, সেদিকে এগিয়ে যেতে যেতে প্রায় অচেতন নির্মল শেষ মুহূর্তের জন্য দেখতে পায় একজোড়া ধকধক করে জ্বলতে থাকা চোখ। দুটো লম্বা বটগাছের ঝুড়ির মতো বিরাট হাত এগিয়ে আসছে তাকে ধরার জন্য। বিলের পাঁক, কাদা এবং শ্যাওলা দিয়ে তৈরি লম্বা লিকলিকে দুটো হাত। তাদের ঠান্ডা ঘৃণ্য স্পর্শে নির্মলের হৃদযন্ত্র কাজ করা বন্ধ করে দিল। শিকারী মাছের মতন একটা বিশাল বড় হাঁ তাকে গিলতে আসছে যেন। এটা কি? একটা তীব্র আষ্টে গন্ধ নির্মলের চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। জলের তলায় ডুবন্ত অবস্থায় মানুষের মাথা এত স্পষ্টভাবে কাজ করে না। নির্মল কিছুতেই মনে করতে পারল না তার দাদা কি বলেছিল এই জিনিসটার নাম। সে কেবল তলিয়ে যাচ্ছে। চণ্ডী মণ্ডপে বসে থাকা পাগলটা যেরকম করে বলতো, ঠিক সেইভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে সে। রাত পর্যন্ত প্রায় গোটা গ্রাম, এমনকি খেলার মাঠের চারপাশ অবধি খুঁজেও নির্মলের কোনো খোঁজ পাওয়া গেল না।
সন্ধে রাত থেকে লণ্ঠন হাতে নিয়ে নির্মলের মা, বাবা এবং অমল তিনজনে মিলে খুঁজে বেরিয়েছে নির্মলকে। একটু বেশি রাতের দিকে শেষমেশ হারুনদের বাড়ি গিয়ে হামলে পড়ল নির্মলের বাবা। প্রথমে তো ওর বাড়ির লোক ওদের ঢুকতেই দিতে চাইল না। এ নিয়ে এক প্রস্থ কথা কাটাকাটি চলল। শেষে গায়ের মাতব্বরদের কথায় হারুনকে ঘরের বাইরে নিয়ে আসা হলো। প্রথমে ভয়ে বেচারা কিছুই বলতে পারল না। পরে সবাই ওর মুখ থেকে জানতে পারল যে নির্মল আজ খেলা শেষ হওয়ার পর ওদের সাথেই চাঁদমারির বিলে স্নান করতে গিয়েছিল। ফেরার সময় ওরা কেউ ওকে দেখতে না পাওয়ায় এবং বৃষ্টি ক্রমশ বেড়ে চলায় ওরা বাড়ি ফিরে এসেছে। অনেক খুঁজেছিল তারা নির্মলকে, কিন্তু নির্মলের টিকিট দেখাটাও পাওয়া যাচ্ছিল না বিলের জলে। প্রচণ্ড ভয় পেয়েই ওরা পালিয়ে এসেছে। ওরা ভেবেছে নির্মল ডুবে গেছে জলে। সঙ্গে সঙ্গে লোক পাঠানো হলো চাঁদমানির বিলের দিকে। গভীর রাত অবধি খানদশে খেজাক লণ্ঠন নিয়ে লোকজন বিলের সব ঘাট তন্ন তন্ন করে খুঁজে ফেলল। কোথাও কোনো সূত্রটুকু পাওয়া গেল না। নির্মলের মা জ্ঞান হারানোর মতো অবস্থা। অমল আরো অনেক বেশি চুপচাপ হয়ে গিয়েছে। ওর চোখ দুটোতে খেলা করছে অসম্ভব হতাশা, বেদনা এবং আফসোস। কেন ভাইকে আটকে রাখতে পারল না সে? নিশ্চয়ই ওই জিনিসটা বিলের তলে টেনে নিয়ে গিয়েছে ভাইকে। কাকে বোঝাবে সে? তবে সবাই এটুকু বুঝল, হয়তো নির্মল সত্যিই তলিয়ে গিয়েছে। কিন্তু রাতে ওই ঘাতক বিলে গ্রামের কেউ নামতে রাজি হল না। নির্মলের বাবা শোকে পাথর হয়ে গেছে। সকলে বাড়ি ফিরে এলো এই বলে সান্ত্বনা দিয়ে যে কাল সকালে খুঁজে দেখা যাবে। বাড়ি ফিরে এলো ওরা তিনজনেও। কি বা করবে? কোথায় খুঁজবে ওই রাক্ষসে এত বড় বিলে অতটুকু ছেলেটাকে? অমল খবর পাওয়ার পর থেকেই চুপচাপ ঘুম মেরে বসে আছে। ওদের মা বাইরে মাটির ডাওয়ায় বসে উদাস দৃষ্টিতে চেয়ে রয়েছে আকাশের দিকে। মুখে কোনো অনুভূতি নেই। অমল একবার বাইরে এসে ওর শোকে পাথর হয়ে যাওয়া মাকে ধরে আস্তে আস্তে বলে, মা গো, ভাইকে শেকল বুড়িতে নিয়ে গেছে মা। বারণ করেছিলাম আজ যাস নে, শুনলো না গো মা, শুনলো না। নির্মলের মা সেটা শুনতে পেলেন কিনা তা বোঝা গেল না। পরদিন সকালে লোক নামানো হলো বিলে। কিছুক্ষণের মধ্যেই হারিয়ে যাওয়া নির্মল বাড়ি ফিরল, শেষবারের মতো। অবশ্যই জীবিত অবস্থায় নয়। সে বাড়ি ফিরল একটা বাঁশের মাচায় শুয়ে। সারা শরীর থেকে জল টপকাচ্ছে। সারা রাত বিলে ডুবে থেকে পচন ধরেছে, ফুলে উঠেছে দেহটা। আজও বৃষ্টি পড়েই চলেছে। তার মধ্যেই সারা গ্রামের লোকের ভিড় ভেঙে পড়ল নির্মলদের ঘরের সামনে। এমন ভালো ছেলেটা, কি বা বয়স? হ্যাঁ, সাঁতার কাটতে তো জানতো। তাহলে কি করে যে হলো এমন? সকলের চোখে জল। কেবল অমল শুধু একবার ভাইয়ের নিথর দেহটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, হাতে পায়ে এমন কালো দাগ হলো কি করে ভাই তোর? যা ভেবেছি আমি আগেই বারণ করেছিলাম। কেউ কর্ণপাত করল না ওর প্রলাপে। সন্ধে নামল, তখনও ঘরে লোকজন ভর্তি। নির্মলের বাবা মা প্রায়ই অজ্ঞান হয়ে যাচ্ছে। সকলে ওদের দেখাশোনায় ব্যস্ত। এত কষ্ট করে খেটে খুটে ছেলে দুটোকে মানুষ করলো ওরা। ভগবান একটাকে কেড়ে নিলেন কেন? কি দোষ ছিল ওর? ঘরের মধ্যে এই ধরনের কথাবার্তা ভেসে বেড়াচ্ছে। পরিবেশটা ভারী হয়ে গেছে। এই সুযোগে গা ঢাকা দিয়ে সকলের চোখের আড়ালে অমল বেরিয়ে গেল ঘর থেকে। গন্তব্য চাঁদমারির বিল। হাতে একটা ছোট কালো পুঁটলি। কোনো এক সাধু বাবা দিয়েছিলেন ওকে। মন্ত্রপুত কালো সর্ষে ভর্তি তাতে। আজ কাজে লাগবে। প্রতিশোধ স্পৃহায় চোখ জ্বলছে ওর। দ্রুত পা চালিয়ে কিছুক্ষণের মধ্যে বিলে এসে পৌঁছয় অমল। বৃষ্টি থেমে গিয়ে এক টুকরো মরা চাঁদ উঠেছে আকাশে। তাতে অন্ধকার আরো ঘোলাটে হয়ে উঠেছে।
সামনে চুপ করে ঘাপটি মেরে দিগন্ত ব্যপ্ত হয়ে শুয়ে আছে চাঁদমারির বিল। এই রহস্যময় বিশালতা যেন অমলকে তাচ্ছিল্য করার প্রয়াস। এক খাবলা ভিজে মাটি হাতে তুলে নেয় অমল। কিছুক্ষণ নাকের কাছে নিয়ে কি যেন শুকিয়ে দেখে। এ বিদ্যা ওকে এক তান্ত্রিক শিখিয়েছিল অনেক অনুনয় বিনয়ের পর। মাটির দলাটা সজোরে ছুঁড়ে ফেলে রাগে কাঁপতে থাকে অমল। চিৎকার করে ওঠে, কোথায় তুই শয়তানি? সামনে আয়। কেন নিলি আমার ভাইকে? কি ক্ষতি করেছিল তোর? কি আজ তোকে আমি শেষ করে ফেলবো। সামনে আয়, সামনে আয় তুই আমার। ব্যর্থ হাহাকার বিলের এপাশ থেকে ওপাশে প্রতিধ্বনিত হয়ে ফিরে এলো। কোথাও কোনো আওয়াজ নেই, কেবল কোথাও একটা রাত জাগা পেঁচা হুম হুম করে ডাকছে। অমল দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি জানি তুই কে। আমি জানি তুই আমার ভাইকে মেরেছিস, তাই না? আমিও তোকে শেষ করবো, শেষ করে দেবো। আমি তোকে শেষ করে দেবো। এই বলে ভিজে মাটিতে বসে পড়ল অমল। ওর সঙ্গে আনা পুঁটলিটা থেকে কিছুটা কালো সর্ষে নিয়ে সেটা ছুঁড়ে দিল বিলের জলে। সর্ষেগুলো গিলে নিল বিলের ঠান্ডা নিস্তব্ধ জল। কিছুই হলো না। নিষ্ফল আক্রোশে বসে পড়ে ঘাসগুলো টেনে ছিঁড়তে লাগলো। চোখে জল এসে গেল তার। অনেকক্ষণ বসে ভাইয়ের শোকে সেখানে আছাড়ি বিছাড়ি দিয়ে কাঁদল অমল। সে কান্না কেউ শুনল না। তার সাক্ষী রইল কেবল আকাশের মেঘ ভাঙা চাঁদ। চোখ মুছে উঠে দাঁড়ালো অমল। বাড়ি ফিরতে হবে। এই অবস্থায় হঠাৎ করে যদি তাকেও খুঁজে না পায় তার বাবা মা, তাহলে তাদের আর দেখতে হবে না। বাড়ির দিকে দৌড় দেয় অমল, কিন্তু খেয়াল করে না পেছনে বিলের জল হঠাৎ করেই ফুলে ফুলে উঠছে। জলের তলা থেকে বড় মাছের ঘাই মারার মতো বুদবুদ উঠে আসছে। কিছু একটা প্রবল আক্রোশে জলের ভেতর থেকে উঠে আসতে চাইছে যেন। সেদিন রাতে আর ঘুম আসতে চাইছিল না অমলের। ওদের বাড়িতে মাত্র দুটো ঘর। ভেতরের দিকে ঘরে ওর বাবা মা শুয়ে ঘুমোচ্ছে। সারাদিনের আকস্মিক দুর্ঘটনার অভিঘাতে তারা ক্লান্ত, শোকগ্রস্ত। সামনের দিকের ঘরটায় ওরা দুই ভাই থাকত। আজ থেকে একা এই ঘরে শুতে হবে অমলকে। চোখ ফেটে জল আসছিল ওর। মাটিতে চাটাই পেতে শুয়ে কিছুতেই দু চোখের পাতা এক করতে পারছিল না অমল। এমন করে অনেকখানি রাত গড়িয়ে গেল। অমল যেখানে শুয়ে রয়েছে সেখান থেকে খানিক দূরে রাখা আঁচ কমানো একটি লণ্ঠন। হঠাৎ করে একটা ঠান্ডা হিলহিলে হাওয়া মাটির দেওয়ালের গায়ে ছোট্ট জানালা ভেদ করে লণ্ঠনটাকে নিভিয়ে দিল। এক লাফে উঠে বসল অমল। কিছু একটা পরিবর্তন হয়েছে। আশেপাশের হাওয়াটা কেমন যেন ঠান্ডা হয়ে এসেছে আগের তুলনায়। অমল চুপচাপ কিসের যেন অপেক্ষা করতে লাগলো। একসময় সে খুব অস্পষ্ট ক্ষীণভাবে শুনতে পেল বাইরে কে যেন তাকে ডাকছে। নাম ধরে ডাকছে না, তবে অমলকে ডাকছে এটা যেন ওর ষষ্ঠেন্দ্রিয় ওকে বলে দিল কানে কানে। অমলের রক্ত চলাচল বন্ধ হয়ে গেল কিছুক্ষণের জন্য। কপাল ঘেমে উঠল দরদর করে। ঘরে ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে চাটাই থেকে উঠে গিয়ে বেড়ার দরজায় কান পাতে অমল। হ্যাঁ, সত্যিই তো, কে যেন তাকে ডাকছে। যেন অনেক দূর থেকে ভেসে আসছে সে ডাক। দাদা, এ দাদা, দাদা। বুকের ভেতরটা ছ্যাঁত করে ওঠে ওর। এ তো নির্মলের কণ্ঠস্বর। মনের ভুল ভেবে আবার দরজায় কান পাতে অমল। তবু দরজা খোলে না। আবারও ভেসে আসে সেই কণ্ঠস্বর। দাদা, বাইরে আয়, আমি ঘরে এসেছি, আমাকে নিয়ে যা, বাইরে আয়। আর চুপ করে ঘরে বসে থাকতে পারে না অমল। কি মনে হতে দরজা খুলে বেরিয়ে আসে দাওয়ায়। দরজা খুলে সে সম্পূর্ণ বেকুব বনে যায়।
কোথায় কে? কেউ নেই তো। বৃষ্টির পরে মেঘ কেটে গিয়ে আকাশে চাঁদ দেখা দিয়েছে। মরা জোছনার খয়াটে আলোতে চারদিক বেশ কিছুটা হলেও দেখা যাচ্ছে। পরিবেশে কেমন যেন এক নিস্তব্ধতা। অমল ধীরে ধীরে নেমে আসে। দাওয়া থেকে বাঁদিকে ওদের ছোট্ট গোয়াল ঘরটা, সেখানটা ঘুটঘুটে অন্ধকার। দরজা খোলা, সেদিকে তাকাতেই অমলের বুকটা হিম হয়ে গেল। ওদের গরুটা হঠাৎ হাম্বা শব্দে চিৎকার করে ডেকে উঠল। রাতবিরেতে গরুটা কখনো ডাকে না এভাবে। অমলের সাথে আলোও নেই যে গিয়ে দেখে কি ব্যাপার, কি করবে ভাবছে। এমন সময় উঠোনের ওপাশে গোলঞ্চর ঝোপ থেকে আবার শুনতে পেল সেই কণ্ঠস্বর। দাদা, এই যে আমি এখানে। প্রাণপণে মরিয়া হয়ে অমল দৌড়ল সেই দিকে। কিসের যেন এক অমোঘ আকর্ষণ। দু চোখ বেয়ে টপটপ করে জল গড়িয়ে পড়ে অমলে। ভাই ফিরেছে, ভাই ফিরেছে, ভাই আমার ভাই ফিরেছে, আমার ভাই ফিরেছে, ভাই আমার ভাই ফিরেছে। ঝোপটার কাছে অনেকটা জায়গা ফাঁকা, ওপরে গাছগাছালির ছায়া নেই। চাঁদের আলো এসে পড়ছে বেশ অনেকটা জায়গা জুড়ে। ঝোপটার কাছে গিয়ে অমল দেখতে পেল ওপাশে দাঁড়িয়ে রয়েছে নির্মল। হ্যাঁ, তার ভাই নির্মল, যে গতকাল চাঁদমারির বিলে ডুবে মারা গিয়েছে। যাকে ডুবিয়ে মেরেছে ওই বিলে থাকা অপশক্তিটা। টলটলে চোখে নির্মল অমলের দিকে তাকালো। ওর পরনে সেই হাফ প্যান্টটা যেটা পরে খেলতে বেরিয়েছিল। সারা গা থেকে জল পড়ছে টপটপ করে, চুলগুলো ভিজে। অপার্থিব কণ্ঠে অমলকে সে বলে উঠল, দাদা, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে নিয়ে যা, আমাকে নিয়ে যা দাদা। অমল হতভম্বের মতো তাকিয়ে রইল তার ভাইয়ের দিকে। সে যেন সম্মোহিত হয়ে রয়েছে, এক পাও নড়তে পারছে না, কোনো এক অদৃশ্য শক্তির অঙ্গুলি হেলন ছাড়া। অমলের চোখ গেল নির্মলের পেছন দিকটায়। সেখানে অন্ধকার যেন আরো ঘনীভূত হয়েছে। বিরাট কালো কিছু একটা নির্মলের পেছনে দাঁড়িয়ে। ঘাড় উঁচু করতে করতে অমলের চোখ ঠেকল উঠোনের শেষ সীমানায় দাঁড়িয়ে থাকা নারকেল গাছগুলোর মাথায়। হ্যাঁ, ঠিক অতটা লম্বা একটা মূর্তি থম মেরে দাঁড়িয়ে রয়েছে নির্মলের পেছনটায়। অমল এক পা দুপা করে পেছনে সরতে লাগল। সেই মূর্তিও ছোট হয়ে হয়ে লম্বা একটা মানুষের আকার নিল, একটা মেয়ে মানুষের অবয়ব। অমল উল্টো দিকে ঘুরে দৌড় মারতে গিয়েও দাঁড়িয়ে পড়ল। অবাক হয়ে দেখল সেই লম্বা মেয়ে মানুষটার মাথার চুলগুলো সাপের ফনার মতো হাওয়ায় উড়ছে, অথচ তার সারা শরীর ভেজা। চাঁদের আলোয় চিকচিক করছে তার বেলে মাছের মতো পিচ্ছিল শরীর। একটা আষ্টে গন্ধে ভরে উঠে এসেছে চারদিক। জলের গন্ধ, চাঁদমারির বিলের জলের ঘোলাটে গন্ধ। সেই লম্বা মূর্তির চোখগুলো যেন এই অন্ধকারেও জলজল করছে। সাদা মণিবিহীন দুটো চোখ, গা হাত পায়ের চামড়া যেন শরীরের সাথে মিশে গেছে। সারা শরীরে যেন মাংস নেই, শুধু চামড়া আর হাড়। কি কুৎসিত, কি ভয়ঙ্কর দেখতে তাকে। অমল মনে মনে বিলক্ষণ জানে এই সে যে বিলের জলে থাকে, জলের অতলে অপেক্ষা করে শিকারের লোভে। কোনো মানুষ ভুল করে বিলে নামলে তাকে জলের গভীরে টেনে নিয়ে যায়। অনেক মানুষ ওই বিলের জলে স্নান করতে গিয়ে আর ফেরেনি কখনো। অনেকের দেহ পাওয়া যায়নি। বহুদিন পরে জল কিছুটা সরলে উঠে এসেছে কঙ্কাল, কিংবা তাও পাওয়া যায়নি কখনো। এই সব কিছুর জন্য দায়ী এই লম্বা মেয়ে মানুষটা। না, মানুষ নয়, মানুষ নয়, এ মানুষ হতে পারে না। মূর্তিটা এক পা দুপা করে এগিয়ে আসে। বধির করে দেওয়া তীক্ষ্ণ গমগমে এক বর্ণনাতীত কণ্ঠস্বরে অমলকে উদ্দেশ্য করে বলে ওঠে,
বিলের জলে ওই মঞ্চ পড়া সর্ষে ছিটিয়ে ভালো কাজ করিসনি ছোড়া। আমার গা জ্বলে যাচ্ছে। তোর ভাইকে তো নিয়েইছি, তোকেও নিয়ে যাব। অমলের মুখ হাত পা এতক্ষণ যেন কেউ বেঁধে রেখেছিল। হঠাৎ করে সে যেন বাকশক্তি ফিরে পায়। ওই বিকট মূর্তির সামনে দাঁড়িয়ে সে একটুও ভয় পায় না। চিৎকার করে বলে, কেন নিলি আমার ভাইকে? আমার ভাই তোর কি ক্ষতি করেছিল? ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার ভাইকে, আমার কাছে ফিরিয়ে দে আমার ভাইকে। আকাশ বাতাস কাঁপিয়ে হেসে উঠল সেই মূর্তি। চুলগুলো বাতাসে সাপের মতো দুলে দুলে উঠছে। তোর সাহস থাকে তো হায় আমার কবল থেকে ছাড়িয়ে নিয়ে যা তোর ভাইকে। হায়! সেই বিশাল মূর্তি এগিয়ে আসে নির্মলের কাছে। অসহায় নির্মল ভয়ে আতঙ্কে চিৎকার করে ওঠে। অমল কিছু করে উঠবার আগেই সেই মূর্তি তার সাপের ফনার মতো চুলগুলো দিয়ে জড়িয়ে ধরে নির্মলকে। শূন্যে তুলে নেয় ছোট্ট শরীরটা। তারপর বিশাল বড় এক মুখোপাদান করে আকাশের দিকে মুখ তুলে। অমলের চোখ ধাঁধিয়ে যায়। সে বিশ্বাস করতে পারছে না সে যা দেখছে তা কি আদৌ সত্যি নাকি ভয়ঙ্করতম কোনো দুঃস্বপ্ন। সেই মূর্তির মুখের হাঁয়ের মধ্যে গোটা 3-4 পূর্ণবয়স্ক মানুষ একত্রে ঢুকে যেতে পারবে, এতটাই বড়। তার ভেতরে বোয়াল মাছের মতো ছোট ছোট ধারালো দাঁতের সারি। নির্মলকে গিলে ফেলার জন্য অমল হাঁ করেছে। আর সময় নষ্ট না করে অমল সমস্ত ভয় আড়ষ্টতা ঝেড়ে ফেলে ছুটে যায় ঝোপের পেছনে। মূর্তির পায়ের কাছে গিয়ে সজোরে তার ভিজে চামড়ার সাথে লেগে থাকা কাপড় ধরে ঝুলে পড়ে দুহাতে। সজোরে কিল ঘুষি মারতে থাকে তার গায়ে। চিৎকার করে বলে, ছেড়ে দে, ছেড়ে দে আমার ভাইকে, ছাড়। সেই কুৎসিত মূর্তি তার কথায় ভ্রুক্ষেপও করে না। নিমেষের মধ্যে নির্মলকে টপ করে এক গ্রাস ভাতের দলার মতো মুখে পুড়ে ফেলে। এক ঝটকায় পা ঝাড়া দিয়ে অমলকে ফেলে দেয় ঝোপের ওপারে। সজোরে এসে মাটিতে আছড়ে পড়ে অমল। চিৎকার করে কেঁদে ওঠে সে, আর কাঁদতেই থাকে। হঠাৎ সে তার মায়ের কণ্ঠ শুনতে পায়। উদ্বিগ্ন স্বরে তার মা তাকে ডেকে চলেছে। অমল, বাবা, কি হলো তোর? ওঠ বাবা, বাবা ওঠ। চোখ মেলে তাকায় অমল। তার মায়ের এবং বাবার উৎকণ্ঠা ভরা মুখ দুটো ঝুঁকে পড়েছে তার শরীরের উপর। চারদিকে তাকায় সে। আরে, এ তো তার ঘরের মধ্যেই। সে শুয়ে আছে মাটিতে চাটাইয়ের উপর। বুকে যেন কেউ অসম্ভব জোরে হাতুড়ি পিটছে। তার মা আবার বলে ওঠে, কি হলো অমল? তুই কি কোনো খারাপ স্বপ্ন দেখেছিস বাবা? ভাই, 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 ভাই কোথায়? ভাই, ভাই রে! বিহবলের মতো মায়ের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে অমল। ওর মা ওকে ছেড়ে দিয়ে মুখে আঁচল চাপা দিয়ে দূরে দাঁড়িয়ে কাঁদতে থাকে। ওর বাবা ওর মাথায় হাত বুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে, ভাই, ভাই আর আসবে না কখনো। বাবা, ঘুমিয়ে পড়, ঘুমিয়ে পড়। স্বপ্ন দেখছিস? স্বপ্ন স্বপ্ন দেখছিস? ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। অমল হতভম্বের মতো বসে থাকে কিছুক্ষণ। বুঝতে পারে ওর চিৎকার শুনে ওর বাবা মা ছুটে এসেছে এই ঘরে। খানিক পরে অমল কিছুটা শান্ত হয়। তারপর বাবা মাকে বলে, তোমরা তোমরা শুয়ে পড়ো, রাত এখনো খানিকটা বাকি আছে। আমি ঠিক আছি, কিছু হয়নি, যাও। ওর মা চোখের জল মুছে বলে, আজ রাতটা আমার কাছে আয়, আমার পাশে ঘুমো। একা থাকলেই ভুলভাল স্বপ্ন দেখবি, আবার ভাইয়ের কথা মনে পড়বে। অমল চাটাইতে শুয়ে পড়ে। আস্তে আস্তে বলে, না মা, তুমি যাও, আমি আমি এখানেই শোবো।
ওর বাবা মা চলে যায় ঘুমোতে। অমল চাটাইতে শুয়ে থাকে চুপচাপ খাপটি মেরে। ও খুব ভালোভাবে জানে একটু আগে যা সব দেখেছে তা মোটেই স্বপ্ন নয়, কোনো অলীক কল্পনা নয়। কারণ ওর হাত দুটো ভিজে চপচপ করছে। নাকের কাছে নিতেই অমল চিনতে পারে গন্ধটা, আষ্টি গন্ধ, চাঁদমারির বিলের ঘোলাটে জলের গন্ধ। এই হাত দিয়েই সে ওই অপশক্তিটার পা জড়িয়ে ধরেছিল, শিকল বুড়ি। হ্যাঁ, এই নামটাই বলেছিল সেই সন্ন্যাসী। মনে পড়ে যায় অমলের। সকালবেলায় মাথাটা অনেক পরিষ্কার লাগছে তার, যদিও আজ আকাশ পরিষ্কার নয়। সকাল থেকেই থম মেরে রয়েছে ঘন কালো বর্ষার মেঘ। গুম গুম শব্দে হুঙ্কার ছাড়ছে মাঝে মধ্যেই। মাটির দাওয়ায় নিমের দাঁতন মুখে নিয়ে আনমনে গুলঞ্চের ঝোপটার দিকে তাকিয়ে বসেছিল অমল। কাল রাতে ওখানেই তো নির্মলকে দেখতে পেয়েছিল সে। সঙ্গে এসেছিল সেই চাঁদমারির বিলের শিকল বুড়ি, যে টেনে নিয়ে গিয়েছে নির্মলকে চিরতরে ওই বিলের পেটের ভেতর। সেই যে সেবার শ্রাবণ মাসে চাঁদমারি স্কুলের মাঠে গাজরের মেলা বসল, সেই মেলায় এসেছিলেন সেই সন্ন্যাসী। ধুনি জেলে সারাক্ষণ বসে থাকতেন গাঁজার নেশায় বুঁদ হয়ে, চোখ দুটো টকটকে লাল। সারাদিন ভক্ত সমাগম লেগেই থাকতো তার আশেপাশে। সন্ধ্যের দিকে অমল গিয়ে বসত তার কাছে, অনেক গল্পগাছা করত। সেই সন্ন্যাসী তাকে নানান কথায় শিকল বুড়ির কথা বলেছিলেন। অমলকে কাছে বসিয়ে ওর হাত দুটো ধরে সন্ন্যাসী বলেছিলেন, বাবা, খুব সাবধানে থাকবে বাবা। তোমাদের গায়ের শেষ প্রান্তে যে বিলখানা আছে, সেই বিলের ভেতর একখানা শিকল বুড়ি থাকে, তার থেকে খুব সাবধান। অমল অবাক হয়ে জিজ্ঞেস করেছিল, শিকল বুড়ি কে বাবা? সে কি করে? সেই সন্ন্যাসী তখন তাকে বলেছিলেন, শিকল বুড়ি খুব ভয়ঙ্কর প্রেত শক্তি বাবা। পুকুর, বিল, নদীর পেটের মধ্যে লুকিয়ে বসে থাকে। ইহার লম্বা লম্বা চুল, বিরাট লম্বা, আর যখন তখন যে কোনো রূপ ধরতে পারে। জলের আশেপাশেই ঘুরে বেড়ায় সে। তুমি যদি নিজে জলে না নামো, তোমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়ে জলের কাছে ঠিক টেনে নিয়ে যাবে। তারপর জলে কোনোভাবে নামাতে পারলেই হলো। ওদের প্রধান শিকার হলো পুরুষ মানুষ, যে কোনো বয়সের ব্যাটা ছেলে, 8 থেকে 80, সে যেই হোক না কেন। ভুল করে কেউ যদি একবার জলে নেমে পড়ে, তাহলে চুলের ফাঁসে তার হাত পা টেনে তাকে নিয়ে যায় জলের তলায়, নিয়ে গিয়ে মেরে ফেলে। অতি তার আনন্দ বাবা। খুব নিষ্ঠুর হয় ওরা, খুব সাবধান। কখনোই চাঁদমারির বিলের ধারে যেও না। অমল অবাক হয়ে গিয়েছিল সন্ন্যাসীর কথা শুনে। তিনি ভিন রাজ্যের মানুষ, এখানে কখনো হয়তো আসেননি। সত্যিই তো, তাদের গায়ে খুব দুর্নাম আছে ওই চাঁদমারির বিলের। তিনি কি করে এত কথা জানলেন? অমল বুদ্ধি করে বলেছিল, আমি কখনোই বিলের ধারে যাই না বাবা, কিন্তু আপনি যে বললেন সে যে কোনো রূপ ধরতে পারে, তাহলে তার থেকে বাঁচার উপায় কি? সন্ন্যাসী বলেছিলেন, যদি কখনো জলে পুরোপুরি নেমে পড়ো, তাহলে আর শিকল বুড়ির হাত থেকে বাঁচার কোনো রাস্তা নেই। কিন্তু যদি একান্তই ওই বিলের ধারে যেতে হয়, তাহলে সঙ্গে একটা ধারালো বটি বা লোহার কোনো অস্ত্র রেখো। শিকল বুড়ির সমস্ত ক্ষমতা ওর চুলে থাকে। ওই চুল এক গাছাও কেটে নিলে ওর শক্তি অনেকটা নষ্ট হয়ে যায়। যদিও সে জলের ওপরে কাউকে আক্রমণ করে না, কিন্তু ভুলিয়ে ভালিয়ে নিয়ে যেতে পারে জলে। তবু সাবধানের মার নেই। তোমায় আমি 1 মুঠো মন্ত্র পড়া সর্ষে দিচ্ছি, এটা সব সময় নিজের কাছে রেখো। যে কোনো অপশক্তির উপস্থিতি বুঝলে তার গায়ে এই সর্ষে ছুঁড়ে দিলে কিছুক্ষণের জন্য তাকে থামিয়ে রাখতে পারবে। সেই সুযোগে তুমি পালাতে পারবে। এই বলে
সন্ন্যাসী ওকে একটা পুঁটলিতে বেশ খানিকটা কালো সর্ষে দানা দিয়েছিল। সেই সর্ষেই কালকে সে বিলের জলে ছড়িয়ে এসেছে। কালো সর্ষে, লোহার কোনো অস্ত্র, এ দুটো শব্দ মাথার মধ্যে খেলতেই তড়াক করে লাফ দিয়ে উঠল অমল। তাই তো, শেকল বুড়িকে জব্দ করার অস্ত্র তো তার হাতেই রয়েছে। উত্তেজনায় দম বন্ধ হয়ে আসে অমলে, কিন্তু তাকে সন্ধে অবধি অপেক্ষা করতে হবে, কারণ দিনের আলোয় অপশক্তিদের দেখা পাওয়া যাবে না। অমলের বাবা মা সকাল হতেই কাজে বেরিয়ে গিয়েছে। মন মেজাজ দুজনেরই ভালো নেই। কি করে থাকে? সদ্য ছোট ছেলেকে হারিয়েছে, কিন্তু গরিব মানুষের কি সুখ কি দুঃখ। কাজ না করলে খাবে কি? তাই ইচ্ছে না থাকলেও যেতে হয়েছে। সেই সুযোগটাকেই কাজে লাগায় অমল। আতিপাতি করে খুঁজে বাবার পুরনো হাত দাঁটাকে সরিয়ে রাখে। সন্ধে নামার ঠিক মুখে একটা ঝোলার মধ্যে সেই সর্ষে আর দাঁটা নিয়ে বেরিয়ে যায় ঘরের থেকে। চাঁদমারির বিলে এসে যখন সে পৌঁছয়, তখন চারিদিক অন্ধকার হয়ে এসেছে। আজকে একবারের জন্য রোদ ওঠেনি। আকাশ মেঘলা, বৃষ্টি হয়েছে সারা দিন, তাই চারিদিকে এমনি আধার। বিলের এক ভাঙা ঘাটে এসে পৈঠায় নেমে ঝোলার ভেতর থেকে সর্ষে বের করে জলের উপর ছিটিয়ে দেয় অমল। একবার, দুবার, তিনবার। কি করছিস রে খোকা? মেয়েলি গলার স্বর পেয়ে পেছনে তাকায় অমল। অবাক হয়ে যায় সে। কখন যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে বৈদ্য বাড়ির গৌরী ঠাকুমা। তাকে এই মুহূর্তে এখানে দেখে অবাকই হয়ে গেল অমল। থতমত খেয়ে জিজ্ঞেস করল, এ কি ঠাম্মা, তুমি এখানে? তোমার পা ঠিক হয়ে গিয়েছে? নিজের পা দুটোর দিকে তাকিয়ে কাষ্ঠ হাসি হাসল বুড়ি। তারপর বলল, আরে হ্যাঁ, সে তো কবেই। এই তুই পরেশের বড় ছেলে না? কি যেন তোর নাম? আজকাল মনে থাকে না, বয়স হচ্ছে তো। অমল খুব সন্দিগ্ধ চোখে বুড়িকে মাপতে মাপতে বলল, হ্যাঁ, আমি অমল। অমলকে অমন অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে আবার প্রশ্ন করে বুড়ি, তা আমার পা দুটোর দিকে চেয়ে কি দেখছিস? বললুম তো ঠিক হয়ে গেছে। তা এই ভরা বর্ষায় সন্ধেবেলায় এই বিলের ধারে এসে এমন পাগলামি করিস কেন? বুড়ি এক পা দুপা করে এগিয়ে আসছে ঘাটের দিকে। অমল খানিকক্ষণ চুপচাপ বসে থেকে বিলের দিকে আঙুল তুলে দেখিয়ে বলে, আমার ছোট ভাই এই বিলে ডুবে কাল। এই কথা শুনে বুড়ি যেন আকাশ থেকে পড়ে। সে কি রে বাছা, আহা, কি করে হলো এমন? সাঁতার কাটতে জানতো না বুঝি? বুড়ি কথা বলতে বলতেই পাশ কাটিয়ে ঘাটের খানিকটা নিচে নেমে যায়। কেন জানবে না? কিন্তু কিন্তু ওকে শেকল বুড়িতে ধরেছিল, তাই ও পালাতে পারেনি। এই বিলে শেকল বুড়ি থাকে। ও ও আমার ভাইকে ডুবিয়ে মেরেছে। বুড়ি খানিক থমকে যায় সেই কথা শুনে। পেছন ঘুরে বলে, কে মেরেছে? শেকল বুড়ি? খিলখিলিয়ে হেসে ওঠে সে। সে আবার কে রে? বেশ মজার নাম তো। তা কোথায় থাকে সে? অমল খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়, কেন? সারা গায়ের লোক জানে আর তুমি জানো না ঠাম্মা? শেকল বুড়ি এই বিলের জলেই থাকে। বুড়ি আবার খিলখিলিয়ে হেসে ওঠে। মরদা, কে বলেছে এসব গাঁজাখুরি কথা? শোন, আসল ব্যাপার হলো এই বিল অনেক গভীর। সাঁতার না জেনে নামলে তো জলে ডুবে মরবেই, আউট ডালেরা। অমল সেই কথার কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, তুমি এই ভর সন্ধ্যেবেলায় বিলের জলে নামছো কেন ঠাম্মা? বুড়ি ততক্ষণে নিজের হাঁটু অবধি জলে ডুবিয়ে দিয়েছে। মাথার ঘোমটা সরাতেই এক ঢাল চুল বেরিয়ে এলো বাইরে। বুড়ি পেছন না ফিরেই বলল,
স্নান করতে এসেছি। ওর জলে স্নান করলে আমার গা চুলকায়। মরশুমের প্রথম বর্ষার জল এ গায়ে দিলে সব রোগ ব্যাধি বালাইসাট বলে পালাবে। এই বলে বুড়ি একেবারে গলা অবধি জলে নেমে গেল। অমল ধীরে ধীরে খুব সাবধানে নিজের থলেটার মধ্যে হাত ঢোকাচ্ছে। জলে নেমে বুড়ি বলে উঠল, তা তুই কি করতে এসেছিস বললি না তো এই ভোর সন্ধেবেলায়? অমল একটু চিন্তিত স্বরে বলল, আমিও স্নান করতে এসেছিলাম ঠাম্মা, কিন্তু জলে নামতে ভয় করছে যে। মরণ, জলে কিছু নেই, আয়, ভয় পাস নে। একা নামতে পারবি না তো আমার হাত ধর। অমল চমকে ওঠে। ওর গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে। ঢোক গিলে বলে, না ঠাম্মা, তুমি তো বললে এই বিল খুব গভীর, তারপর যদি নেমে তল না পাই? বুড়ি বৈঠার দিকে 2 হাত বাড়িয়ে দেয়। আরে কোনো ভয় নেই রে, আয় বলছি, নেমে আয়। এখানে ঘাটের কাছে অত জল নেই, পুরোপুরি এক মানুষ সমান জল। অমল আগের মতোই শুকনো মুখ করে বলে, আমার বিশ্বাস হয়নি ঠাম্মা, আমার তবু যেন কেমন ভয় করছে। বুড়ি খানিক বিরক্ত হয় এবার, বলে, এই মুশকিল, এ ছোড়াকে আমি কি করে বোঝাই? অমল যেন ঠিক এই কথাটারই অপেক্ষা করছিল। দুম করে সে উত্তর দেয়, কেন, একটা ডুব দিয়ে দেখাও, তাহলে বিশ্বাস করব। অমলের ডান হাতটা তার থলের মধ্যে শক্ত করে কিছু একটা আঁকড়ে ধরেছে। মুঠো আরো বেশি শক্ত হয়ে উঠছে ওর, কপাল ঘেমে উঠছে ধীরে ধীরে। গৌরী ঠাম্মা অমলের কথা শুনে বলে, ঠিক আছে, দেখ তবে, এই আমি ডুব দিলুম। এই মোক্ষম সুযোগটারই অপেক্ষা করছিল অমল। গৌরী ঠাম্মা ডুব দিতেই তার বিরাট লম্বা চুলের গোছ জলের ওপর ভেসে উঠল। অমল খুব ভালো করে চেনে বৈদ্য বাড়ির গৌরী ঠাম্মাকে। তিনি একজন প্রতিবন্ধী মানুষ। তার 2 পায়ে তিনি দাঁড়াতে পারেন না। তাকে প্রথম হেঁটে চলে বেড়াতে দেখেই অমলের সন্দেহ হয়েছিল। দ্বিতীয়বার সন্দেহ হয়েছিল মাথা থেকে ঘোমটাটা সরে যেতেই যখনই চুলের গোছা দেখতে পেয়েছিল অমল, তখন। গৌরী ঠাম্মা বিধবা, তিনি চুল কেটে রেখেছেন ঘাড় অবধি। তার চুল কখনোই এমন পা অবধি লম্বা নয়। এ চুল গৌরী ঠাম্মার নয়, কারণ অমলের চোখের সামনে এইমাত্র যে জলে ডুব দিয়েছে সে গৌরী ঠাম্মা নয়। সে কে অমল খুব ভালো করে জানে, এবং তাই সে এক মুহূর্ত দেরি করল না। 3 পায়ে লাফ দিয়ে সে ভাঙা ঘাটের শেষ সিঁড়িতে এসে দাঁড়ালো। হাতে উঁচু করে ধরা রামদাটা। এবার তাকে সামান্য ঝুঁকি নিতেই হবে। হাঁটু অবধি জলে নেমে এলো অমল। খপ করে গৌরী ঠাম্মার চুলের গোছাটা 2 হাতে তুলে ধরল সে। মুহূর্তের মধ্যে নেমে এলো দায়ের কোপ। এক কোপে সমস্ত চুলের গোছাটা ঘ্যাচ করে কেটে আলাদা করে দিল মাথা থেকে। শেকল বুড়ি? হ্যাঁ, এই সেই শেকল বুড়ি, যার সমস্ত ক্ষমতা লুকিয়ে থাকে তার চুলে। একটা ভয়ঙ্কর আর্তনাদ করে জলের নিচে ডুবে যাওয়া শরীরটা জলের উপরে লাফিয়ে উঠল। কোথায় গৌরী ঠাম্মা? গতকাল রাতে দাঁড়িয়ে থাকা নির্মলের পেছনে যে বিশাল লম্বা কালো মূর্তিটা দেখেছিল অমল, এ সেই মূর্তি, ঠিক সেই মুখ। মণিহীন 2 চোখ, কান অবধি প্রসারিত ঠোঁট, তার ভেতরে বোয়াল মাছের মতো দাঁত। জলের উপরে হাত পা ছুঁড়তে ছুঁড়তে কান ফাটানো চিৎকার করে উঠল সেই বিভৎস মূর্তিটা। চুলের গোছাটা তখনও অমলের হাতে ধরা। আর কিছু করতে পারবে না শিকল বুড়ি, কারণ তার চুলের গোছাটাই যে নেই। তীক্ষ্ণ চিৎকারে কানের পর্দা ফেটে যাচ্ছে অমলের। চুলগুলো একপাশে ছুঁড়ে হাত দিয়ে কান চাপা দিল অমল। তবুও শুনতে পেল জলের উপরে ছটফট করতে থাকা সেই বিশাল বিকট দর্শন শরীরটা চিৎকার করে বলছে,
তোকে আমি দেখে নেব, তোকে আমি দেখে নেব রে ছোড়া। আমি আবার ফিরে আসবো আমি আবার। অমল এক পা দুপা করে জলের উপরে উঠে এলো। ওর শরীরের শিরা উপশিরায় তখন জ্বলছে প্রতিশোধের আগুন। আজ সে ভ্রাতৃহারা কেবলমাত্র এই পিশাচিনীর জন্য। ক্রোধে অন্ধ হয়ে গিয়েছে অমল। কাটা ঘায়ে নুনের ছিটা দেওয়ার সুযোগ হাতছাড়া করল না সে। থলের থেকে এক মুঠো সর্ষে বের করে নিয়ে ছটফট করতে থাকা ওই বিকট নারী মূর্তির গায়ে ছুঁড়ে দিল অমল। আরো জোরে চিৎকার করে উঠল সে। তার শরীরটা যেন টুকরো টুকরো হয়ে যাচ্ছে, মিশে যাচ্ছে বিলের জলে। অঝোর ধারায় বৃষ্টি নামলো হঠাৎ করে। কিছুক্ষণের মধ্যেই বিলের জল সম্পূর্ণ শান্ত হয়ে গেল। কেবল বৃষ্টির ঝরে পড়ার শব্দ। পিছন ফিরে থলেটা নিয়ে দৌড় দেয় অমল বাড়ির দিকে। আর পেছনে ফিরে তাকায় না সে। শিকল বুড়ি জব্দ হয়েছে। দৌড়তে দৌড়তে অমলের কানে কেবল ভাসে একটি কথা, আমি আবার ফিরে আসবো, আবার ফিরে আসবো আমি। অমল জানে সে আবার ফিরে আসবে কোনো না কোনো দিন। এবার সে আসবে ওকে নিতে। দশ বছর পরের কথা। সেদিনে সেই ছোট্ট অমল আজ অনেক বড় হয়ে গিয়েছে। সে আর জোড়াদিঘি গ্রামে থাকে না। পড়াশোনা শেষ করে সে এখন কলকাতা শহরে বড় চাকরি করে। স্ত্রী পুত্র নিয়ে সে এখন বাইপাসের ধারে কালিকাপুরে একটা ফ্ল্যাট নিয়ে থাকে। বাবা মা দুজনেই মারা গিয়েছেন। জোড়াদিঘিতে ফিরে যাওয়ার মতো পিছু টান আর নেই তার। ধীরে ধীরে সেই চাঁদমারির বিল, শিকলবুড়ির অধ্যায় মন থেকে মুছে ফেলেছিল অমল। সত্যি কথা বলতে তার হাত থেকে বাঁচতেই জোড়াদিঘি থেকে পালিয়েছিল অমল। তবে সেসব স্মৃতি এই এত বছর পরে এসে অনেক ম্লান হয়ে গিয়েছে। অমলের আর খুব একটা মনে পড়ে না সেসব। কেমন যেন পুরনো দুঃস্বপ্নের মতো মনে হয়, যার রেশ কেবল মাথার মধ্যে আবঝাভাবে ছেঁড়া ছেঁড়া রয়ে যায়। এক ভাদ্রের ভ্যাপসা গরমের রাত। দুদিন আগে প্রবল সাইক্লোন হয়ে গিয়েছে কলকাতা শহরে। তারই জেরে শহর কলকাতার বিভিন্ন জায়গায় পাওয়ার কাট। গাছ পড়ে একাকার অবস্থা। কাজ চলছে দ্রুত সব ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু কবে ঠিক হবে ভগবানই জানেন। গ্রামের জল বাতাসে মাটির বাড়িতে মানুষ হওয়া অমলের আজকাল এয়ার কন্ডিশনের হাওয়া ছাড়া ঘুম হয় না। অসহ্য গরমে সেদিন রাতে ঘুম আসছিল না অমলের। বিছানায় শুয়েই উসখুস করছিল। হঠাৎ কিসের শব্দে চমকে উঠে দরজার দিকে চোখ যায় অমলের। দরজাটা খোলা হাঁ করে। এই মাত্র কেউ খুলে বেরোল। বিছানা থেকে লাফ দিয়ে উঠে পড়ে অমল। ওর স্ত্রী সুনন্দা। কোথায় যাচ্ছ এত রাতে? ফ্ল্যাটের দরজা খুলে। এই সুনন্দা, এই সুনন্দা, কি হলো? কোথায় যাচ্ছ রাতের বেলায়? চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দেখতে পাচ্ছ না? সুনন্দা কোনো সাড়া দেয় না। ওর তো ঘুমের ঘরে চলার অভ্যাস নেই। অমল নিজেও তার পিছু পিছু হাঁটতে থাকে। সুনন্দা লিফটে না নেমে সিঁড়ি বেয়ে নেমে যায় ফ্ল্যাটের নিচতলায়। সেখানে দারোয়ানটা বসে বসে গেটের ধারে ঝিমুচ্ছে। সন্তর্পণে গেট খুলে বেরিয়ে যায় সুনন্দা। পিছু পিছু অমলও নেমে আসে। অবাক হয়ে যায় সেই সব দেখে। স্ত্রীর পিছু পিছু সেও বেরিয়ে যায়। রাস্তায় নেমে দেখে চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। একটা কুকুর অব্দি নেই এই রাস্তায়। কেবল অদূরে বাইপাসের বড় রাস্তা থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। আবার চিৎকার করে ডাকে অমল, এই সুনন্দা, কোথায় চললে? কি গো? সুনন্দা সাড়া দেয় না। সে এগোতেই থাকে। বাইপাসের ধারে উঠে আসে সে। অমল একটা জিনিস খেয়াল করে। সে এতক্ষণ ধরে বউয়ের পেছন পেছন দৌড়চ্ছে, তবুও তাকে একবারের জন্য ধরতে পারছে না। সে কি হাওয়ার বেগে দৌড়াচ্ছে নাকি? চিৎকার করে ডাকে অমল,
কোথায় চললে? ফিরে এসো সুনন্দা, সুনন্দা। অমলকে একদম পাত্তা না দিয়ে লেভেল ক্রসিং ধরে রাস্তা পার করে ওপারে চলে যায়। রাস্তার ধারেই বড় মাছের ভেড়ি। বড় রাস্তা থেকে নেমে সেই ভেড়ির দিকে এগিয়ে যায় সুনন্দা। এতটা দৌড়ে বুকে হাঁফ ধরে গেছে অমলের। হাঁপাতে হাঁপাতে সে বলে, সুনন্দা প্লিজ আমার কথা শোনো। কোথায় যাচ্ছ এই অন্ধকারে? সামনে ভেড়ি। কে শোনে কার কথা? ভেড়ির নরম মাটির জমিতে এক পা দুপা করে নেমে যায় সুনন্দা। অমল দৌড়ে এবার সুনন্দার একেবারে কাছাকাছি এসে পড়ে, হাত টেনে ধরে তার। এই এই কোথায় যাচ্ছ তুমি? আমার কথা শুনছো না কেন? এদিকে তাকাও। অমলের মুখের দিকে তাকায় সুনন্দা। মণিহীন দুটি চোখ ধকধক করে জ্বলছে, ঠোঁট কেঁপে ওঠে তার। ভেতর থেকে সম্পূর্ণ অচেনা কণ্ঠস্বর ভেসে আসে, অমল আমার সাথে চলো, দুজনে একসাথে বেরিতে নামি। খুব গরম, স্নান করব, এসো। অমল কেমন যেন সম্মোহিত হয়ে যায়। এতক্ষণে একবারও তার মনে পড়েনি যে তার স্ত্রী সুনন্দা ছেলে অমিয়কে নিয়ে বাপের বাড়ি গিয়েছে। আসবে দুদিন পর। সে ফ্ল্যাটে সম্পূর্ণ একা ছিল। তার একবারও মাথায় আসেনি সুনন্দার চুলের ঢাল এত বড় নয়। সেই চুলগুলো এমন হাওয়ায় ওড়ে না। অমল ভুলে গিয়েছিল তার সাথে আজ সেই মন্ত্রপুত সর্ষের থলি নেই। কেউ বাঁচাবে না তাকে। অমল ধীরে ধীরে এগিয়ে যায় সুনন্দার হাত ধরে ভেড়ির দিকে। জলে আগে নেমে পড়ে সুনন্দা। তার বিরাট চুলের জালে একটু একটু করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে অমলের হাত পা। অমল নির্বাক। ধীরে ধীরে ঠান্ডা ভেড়ির জল স্পর্শ করে তার কোমর, বুক এবং সবশেষে নাক। ধীরে ধীরে অন্ধকারের অতলে হারিয়ে যায় দুজন। সে কথা রেখেছে। সে বলেছিল সে অমলের জন্য ফিরে আসবে।